একটা দানব আকৃতির বিশাল শার্ক যে ভুল করে প্যারিসের একটা ছোট্ট নদীতে চলে আসে। সেই শার্কটা এতটাই ভয়ানক যে তার হাত থেকে বাঁচা প্রায় অসম্ভব। কিন্তু কি হয় যখন ওই নদীতেই একটা অলিম্পিক ইভেন্ট আয়োজন করা হয়? জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটা। গল্পের শুরুতেই দেখানো হয় কিছু মানুষ বোটের মাধ্যমে সমুদ্রের এমন একটা জায়গাতে গিয়ে পৌঁছায় যেখানে প্রায় 30 লাখ স্কোয়ার ফিট এরিয়া জুড়ে প্লাস্টিক ও অন্যান্য ময়লা আবর্জনায় ভর্তি। অনুমান করা যায় এর আয়তন পুরো ফ্রান্সের থেকেও 4 থেকে 6 গুণ বড়। আর এই প্লাস্টিক জাতীয় বর্জ্যের কারণেই প্রতি বছর প্রায় 10 লক্ষ পাখি এবং 1 লক্ষ সামুদ্রিক জীব মারা যায়। এখানে আমরা বুঝতে পারি যারা বোটের মাধ্যমে সমুদ্রে এসেছে তারা সবাই শার্ক রেস্কিউয়ার, অর্থাৎ সমুদ্রে বসবাসরত শার্কগুলি যাতে কোনো রকমের প্লাস্টিক জাতীয় বর্জ্যের কারণে মারা না যায় তারা সেগুলি পর্যবেক্ষণ করে। যাই হোক, এভাবেই তারা যখন সমুদ্রে ভাসতে থাকা এক বিশাল প্লাস্টিকের স্তূপ সম্পর্কে ভিডিওর মাধ্যমে মানুষকে সচেতন করছিল, ঠিক তখনই তারা তাদের ট্র্যাকারে দেখতে পায় একটা শার্ক দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসছে। এখানে সবার মনে প্রশ্ন আসতেই পারে যে শার্কের লোকেশন তারা কিভাবে ট্রেস করলো। আসলে আজ থেকে প্রায় 3 মাস আগে তারা যখন ওই শার্কটাকে দেখেছিল তখন তার শরীরে একটা ট্র্যাকার লাগিয়ে দেয় যাতে ওই শার্কের শারীরিক অবস্থা সম্পর্কে তারা সচেতন থাকতে পারে। তো যাই হোক, এই শার্কের লোকেশন পাওয়া মাত্রই সোফিয়া এবং তার সাথে থাকা আর একটা মেয়ে কন্ট্রোল রুমে চলে আসে যাতে ওই শার্ক তাদের নজর এড়িয়ে পালাতে না পারে। আসলে তাদের উদ্দেশ্য ছিল ওই শার্কের শরীর থেকে ব্লাড স্যাম্পল কালেক্ট করা যাতে ওই শার্ক সম্পর্কে তারা ভালো করে রিসার্চ করতে পারে। আর এই ব্লাড স্যাম্পল কালেক্ট করার জন্যই বোটে থাকা 4 জন ছেলে, যাদের মধ্যে সোফিয়ার হাজবেন্ডও ছিল, তারা সবাই সমুদ্রে ঝাঁপ দেয়। তবে সমুদ্রের তলদেশে গিয়ে তারা এক মৃত বাচ্চা তিমিকে দেখতে পায় যে সমুদ্রে ভাসতে থাকা প্লাস্টিকের মধ্যে জড়িয়ে নিজের প্রাণ হারিয়েছে। এই তিমিটিকে একটু ভালোভাবে দেখলে তারা বুঝতে পারে তার পেছনের অর্ধেক অংশ কোনো এক বিশাল প্রাণী খেয়ে ফেলেছে, যেটা মোটেও কোনো সাধারণ জীবের কাজ নয়। ঠিক এই সময় তারা যে শার্কটার খোঁজে সেখানে এসেছিল সে ওই জায়গায় চলে আসে। তার দানবাকৃতির চেহারা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়, কারণ আজ থেকে প্রায় 3 মাস আগে তারা যখন ওই শার্কটাকে দেখেছিল তখন সে মাত্র 2.5 মিটার লম্বা ছিল, তবে বর্তমানে সে 7 মিটারের থেকেও বেশি লম্বা, যা একটা সাধারণ শার্কের থেকেও অনেক বেশি। সোফিয়া এটা দেখে অনেক ঘাবড়ে যায়, তাই সে সমুদ্রের তলদেশে থাকা তার হাজব্যান্ডকে ওই শার্কের ব্লাড স্যাম্পল নিয়ে যেতে বলে। তবে তার হাজব্যান্ড এতে রাজি হয় না, কারণ ওই বিশাল আকৃতির শার্ক যদি কোনো রকম ভাবে তাদের উপর আক্রমণ করে তবে তাদের বাঁচা প্রায় অসম্ভব। কিন্তু সোফিয়া বারবার জোর করার কারণে অবশেষে সে ব্লাড স্যাম্পল নিতে রাজি হয় এবং খুব সাবধানতার সাথেই ওই শার্কের শরীরে একটা সিরিঞ্জ গেঁথে দেয়। তারপর আর কি, যা হওয়ার সেটাই হয়। মুহূর্তের মধ্যেই ওই শার্কটা তাদের উপর আক্রমণ করে এবং তাদের শরীরগুলোকে টুকরো টুকরো করে দেয়। সোফিয়া এবং তার সহকর্মী সেই মেয়েটা হতবম্বের মতো দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে থাকে। এর মধ্যেই দেখা যায় সোফিয়াও সুইমিং স্যুট পরে সমুদ্রে ঝাঁপ দেয়, মানে এতজনকে মরতে দেখার পরেও তার শখ মেটেনি। যাই হোক, সমুদ্রে নামা মাত্রই সে তার হাজবেন্ডের একটা কাটা হাত দেখতে পায়, আর ঠিক সেই সময় ওই শার্কটাও সেখানে চলে আসে। সে সোফিয়ার উপর আক্রমণ করলে সোফিয়া কোনো রকম ভাবে তার হাত থেকে বেঁচে যায়, তবে দুর্ভাগ্যবশত শার্কের শরীরে জড়িয়ে থাকা একটা প্লাস্টিক সোফিয়ার পায়ে আটকে যায়, যার কারণে ওই শার্ক সোফিয়াকে সমুদ্রের গভীরে নিয়ে যেতে শুরু করে। তবে সোফিয়া কোনো রকমে ওই প্লাস্টিকটাকে পা থেকে ছাড়িয়ে পুনরায় বেঁচে ফিরে আসে। যাই হোক, এরপর প্রায় 3টে বছর পেরিয়ে যায় এবং দেখা যায় প্যারিসের সেন নদী থেকে 2টো ছেলে চুম্বকের সাহায্যে কোনো কিছু খোঁজার চেষ্টা করছে। আর ঠিক তখনই তাদের ওই চুম্বকের সাহায্যে নদী থেকে একটা মিসাইল উঠে আসে। খবরটা দ্রুত ছড়িয়ে পড়লে পুলিশ সেখানে উপস্থিত হয় এবং ওই নদী থেকে আরও কিছু মিসাইল উদ্ধার করে এবং তারপর প্রেস কনফারেন্সে জানায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের অনেক মিসাইল এই সেন্ট নদীর তলদেশে রয়েছে, তবে সেগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অন্যদিকে দেখা যায় সোফিয়া বর্তমানে শার্ক নিয়ে রিসার্চ বা রেস্কিউ করার কাজ বন্ধ করে দিয়েছে। সে এখন একটা সংস্থার অধীনে কাজ করে এবং বাচ্চাদের মনে সমুদ্র সম্পর্কে সুন্দর ধারণা তৈরি করে। এরপর ক্লাস শেষ করে সে যখন চলেই যাচ্ছিল তখন মিকা নামের একটা মেয়ে তাকে আটকায় এবং পুনরায় শার্ক নিয়ে রিসার্চ করার কাজ শুরু করতে বলে। সোফিয়া প্রথমে তার কথা ইগনোর করলেও সে যখন লিলিত অর্থাৎ সেই হাঙরটার কথা বলে যে 3 বছর আগে সোফিয়াদের উপর আক্রমণ করেছিল, তখন সোফিয়া তার সাথে যেতে রাজি হয়। আর এখানেই জানা যায় মিকা বহুদিন ধরেই একটা শার্ক রেস্কিউ সংস্থার হয়ে কাজ করছে। এরপর মিকা সোফিয়াকে ওই শার্কটার লোকেশন দেখায় এবং দেখা যায় ওই শার্কটা বর্তমানে সমুদ্র থেকে প্যারিসের সেন নদীর স্বচ্ছ জলে চলে এসেছে, যা দেখে সোফিয়া বলে শার্কটাকে দ্রুত সমুদ্রের জলে পাঠাতে না পারলে প্যারিসের স্বচ্ছ জলে সে সার্ভাইভ করতে পারবে না। এই সময় মিকা বলে আজ রাতে আমি সেন নদীতে যাব এবং ওই শার্কের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করব। এটা শুনে সোফিয়া অনেক চিন্তায় পড়ে যায় এবং তাকে সাবধান করে সেখান থেকে চলে যায়। রাত হলে দেখা যায় মিকা তার কথা মতোই বান্ধবীকে সঙ্গে নিয়ে সেন নদীতে চলে আসে ওই শার্কের সঙ্গে কমিউনিকেট করার জন্য। মানে ভাই, এদেরকে কে বোঝায় যে ওটা শার্ক,
কোনো কুকুর নয় যে একটা বিস্কিট খাওয়ালেই পোজ মেনে যাবে। তো যাই হোক, অন্যদিকে দেখা যায় সোফিয়া বাড়িতে বসে সেই শার্কটার লোকেশন ট্রেস করে এবং সে যখন কনফার্ম হয় যে ওই শার্কটা সেন্ট নদীতেই রয়েছে, তখন সে মিকাকে কল করে সাবধান করতে চায়। কিন্তু মিকা কল রিসিভ না করায় সোফিয়া নিজেই সাইকেল নিয়ে সেখানে চলে আসে। অন্যদিকে দেখা যায় মিকা ওই শার্কের সাথে কমিউনিকেট করার জন্য নদীতে নেমে পড়ে। নদীর তলদেশে গেলে সে একটা গাড়ি দেখতে পায়, যেটা দুদিন আগেই একটা অ্যাক্সিডেন্টের কারণে নদীতে এসে পড়েছে। তবে চিন্তার বিষয় হলো গাড়িটা নদীতে পড়ার পর থেকেই ড্রাইভারের মৃতদেহটা আর খুঁজে পাওয়া যায়নি। ঠিক এই মুহূর্তেই সেখানে পুলিশ চলে আসে এবং মিকাকে গ্রেপ্তার করে তাদের সাথে নিয়ে যায়। অন্যদিকে আমরা সোফিয়াকে দেখতে পাই যে নদীর পাড়ে দাঁড়িয়ে ওই শার্কটাকে ট্রেস করার চেষ্টা করছে। পরের দিন সকালে আদিল নামের এক পুলিশ অফিসার রাতের বেলায় মিকাকে নদীতে নামার কারণ জিজ্ঞাসা করলে সে বলে নদীতে শার্ক রয়েছে। তবে অফিসার এটা মোটেই বিশ্বাস করে না। সাথে সাথেই অফিসারের কাছে খবর আসে যে গাড়িটা দুদিন আগে নদীতে পড়েছে, তার ড্রাইভারের ডেড বডিটা খুঁজে পাওয়া গেছে। তবে অফিসার সেখানে পৌঁছালে দেখে সেই ডেড বডিটার অর্ধেক অংশ প্রায় নেই বললেই চলে, কোনো এক বিশাল প্রাণী সেটা খেয়ে ফেলেছে। এমন অবস্থায় মিকা কোনো উপায় না পেয়ে বাধ্য হয়েই সোফিয়াকে সেখানে ডাকে। সোফিয়া ওই বডিটা দেখে আদিলকে বলে, আমি কনফার্ম যে এই নদীতে শার্ক রয়েছে আর সেই এই ব্যক্তির এমন অবস্থা করেছে। তবে আদিল সহ বাকি কোনো পুলিশ অফিসারই সোফিয়ার এমন কথাই বিশ্বাস করে না। তাই নদীতে শার্কের উপস্থিতি যাচাই করার জন্য তাদের 3 জন অফিসার নদীতে নামে। নদীতে নামা মাত্রই তারা একটা বিশাল মাছ দেখতে পায়, যেটার অর্ধেক অংশ প্রায় নেই বললেই চলে। ঠিক এই সময় কোনো এক বিশাল আকারের প্রাণী তাদের পাশ থেকে চলে যায়, যেটা তারা দেখতে না পেলেও কিছুটা অনুভব করতে পারে। তাই তারা আর কোনো রকম দেরি না করে দ্রুত বোটে ফিরে আসে। তবে আদিল নদীর তলদেশের কিছু ফুটেজ চেক করলে সে ওই শার্কটাকে দেখতে পায়। তবে সে যখন এই ব্যাপারটা তার সিনিয়র অফিসারকে জানায়, তখন সে বলে আর কয়েকদিনের মধ্যেই সেন্ট নদীতে এক বিশাল অলিম্পিক ইভেন্ট আয়োজিত হতে চলেছে, যার কারণে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বহু সাংবাদিক এখানে আসবে। সুতরাং এই ব্যাপারটা আমাদের দ্রুত মেয়রকে জানানো দরকার। সিন শিফট হলে দেখা যায় আদিল সোফিয়ার সঙ্গে দেখা করতে যায় এবং তাকে বলে, আজ আমরা মেয়রের সাথে দেখা করতে যাব আর তোমাকেও আমাদের সাথে যেতে হবে, কারণ আমি মনে করি শার্কের ব্যাপারে তোমার থেকে ভালো কেউ বোঝাতে পারবে না। অন্যদিকে দেখা যায় মিকা লাইভে এসে সমস্ত মানুষকে এটাই বোঝানোর চেষ্টা করে যে সেন্ট নদীতে লিলিত নামের এক বিশাল শার্ক ভুলবশত চলে এসেছে, যাকে আমরা দ্রুত সমুদ্রে পাঠাতে না পারলে সে মারা যাবে। এছাড়া সে আরও বলে মানুষ স্বার্থের জন্য প্রতি বছর প্রায় 10 কোটি শার্ক মেরে ফেলে, যার কারণে শার্কের পরিমাণ ধীরে ধীরে কমেই চলেছে। তাছাড়া শার্ক প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, তাই আমাদের উচিত অন্যান্য প্রাণীদের মতো শার্ককেও সংরক্ষণ করা এবং সেগুলি যাতে বিলুপ্ত না হয় সেদিকে নজর রাখা। সিন শিফট হলে দেখা যায় আদিল ও তার সিনিয়র অফিসার মিকাকে সঙ্গে নিয়ে মেয়রের কাছে যায় এবং তাকে সেন্ট নদীতে থাকা শার্ক সম্পর্কে জানায়। তবে মেয়র তাদের কথার কোনো গুরুত্ব দেয় না। সে বলে, তোমরা যেভাবেই হোক ওই শার্কটাকে নদী থেকে বের করো, কারণ কয়েকদিনের মধ্যেই এখানে একটা অলিম্পিক ইভেন্ট আয়োজিত হতে চলেছে আর এর জন্যই স্টেট থেকে আমাকে অনেক টাকাও দেওয়া হয়েছে। এদিকে দেখা যায় মিকার লাইভে এসে বলা কথাগুলো শুনে অনেক মানুষ শার্কটাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে। তারা সবাই মিলে মিকার সাথে প্যারিস শহরের ক্যাটাকম্সে চলে আসে। এখানে বলে রাখি, আসলে ক্যাটাকম্স হলো প্যারিস শহরের তলদেশের এক বিশাল টানেল, যেখানে পুরো শহরের নোংরা জল স্টোর করা হয় আর এই টানেলটা সমুদ্রের সঙ্গে সংযোগ রয়েছে। আর মিকা সবাইকে নিয়ে এখানে এসেছে কারণ তার উদ্দেশ্য ছিল লিলিত অর্থাৎ ওই শার্কটাকে যে কোনো প্রকারে সমুদ্রে পাঠানো। অন্যদিকে দেখা যায় মিকার বান্ধবী তার এই কাজে খুব ভয় পেয়ে যায় এবং সাহায্যের জন্য আতির ও সোফিয়াকে সবকিছু বলে দেয়। সাথে সাথেই তারা মিকা ও বাকি সবাইকে বাঁচানোর জন্য ওই ক্যাটাকম্সের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ সোফিয়া ভালোভাবেই জানতো ওই শার্ক যদি একবার তার তাণ্ডব শুরু করে তবে তার হাত থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। তারা সেখানে পৌঁছানো মাত্রই মিকা এবং তার সঙ্গে আসা লোকজনদের জল থেকে সরে দাঁড়াতে বলে। তবে মিকা তাদের কথা অমান্য করে জলের মাঝখানে চলে আসে এবং সবাইকে এটাই দেখানোর চেষ্টা করে যে শার্ক আসলে কত ফ্রেন্ডলি হয়। এর কিছুক্ষণের মধ্যেই সেখানে লিলিত চলে আসে। তবে এবার সে একা নয়, তার সাথে তার একটা বাচ্চা শার্কও ছিল। মিকা সেই বাচ্চা শার্কটার মাথায় আদর করে তাকে শান্ত করার চেষ্টা করে। তবে এর সাথে সাথেই লিলিত মিকাকে একটা ডিপ কিসের মাধ্যমে বুঝিয়ে দেয় যে তারা আসলে কতটা ফ্রেন্ডলি। আর এই কিসটা এতটাই স্ট্রং ছিল যে মিকার শরীর দুটুকরো হয়ে যায়। এই ভয়ানক দৃশ্য দেখে ওই জায়গায় উপস্থিত সমস্ত মানুষ ভয়ে এক্সিট গেটের দিকে দৌড়তে শুরু করে। তবে অধিক ভিড় হওয়ার কারণে অনেকেই অসাবধানবশত জলের মধ্যে পড়ে যায় এবং ওই শার্কের শিকার হয়। সিন শিফট হলে দেখা যায় শার্কের আক্রমণে আক্রান্ত হওয়া বহু মানুষকে একটা হসপিটালে ভর্তি করা হয়েছে এবং একই সাথেই ওই ক্যাটাকম্স থেকে একটা মৃত বেবি শার্কের বডিও উদ্ধার করা হয়েছে। সোফিয়া ওই শার্কটার বডিটা কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে জানায় এটা একটা ফিমেল শার্ক। তবে সে যখন বুঝতে পারে যে এই শার্কটা আসলে প্রেগনেন্ট,
তখন সে কিছুটা অবাক হয়ে যায়, কারণ একটা বাচ্চা শার্কের পক্ষে সেক্সুয়ালি ম্যাচিওর হওয়ার আগে প্রেগনেন্ট হওয়া সম্ভব নয়। এরপর সোফিয়া আর একটু ভালোভাবে দেখলে সে বুঝতে পারে এই শার্কগুলি আসলে পার্থেনোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে প্রেগনেন্ট হচ্ছে, অর্থাৎ কোনো পুরুষ শার্কের সাহায্য ছাড়াই তারা প্রেগনেন্ট হতে পারে। এটা বুঝতে পারা মাত্রই সোফিয়া অনেক ঘাবড়ে যায় এবং আদিলকে বলে, লিলিথ এবং বাকি শার্কগুলোকে যে কোনো প্রকারে আমাদের এখনই হত্যা করতে হবে, না হলে ভবিষ্যতে এমন একটা সময় আসবে যখন এই শার্কগুলি সমস্ত মানুষকে মেরে ফেলবে এবং পুরো পৃথিবী জুড়ে তাদের রাজত্ব চালাবে। এর কিছুক্ষণ পরেই মেয়র আদিল এবং তার সিনিয়র অফিসারকে ডেকে পাঠায়, আর যেহেতু তাদের ভুলের কারণেই এতগুলো মানুষের মৃত্যু হয়েছে তাই তাদেরকে অনেক কথা শোনায় এবং এটাও বলে যে তোমাদের দ্বারা কিছুই হবে না, তাই আমি এই শার্ককে আটকানোর দায়িত্ব আর্মির উপর তুলে দিয়েছি, কারণ আর কয়েক ঘন্টার মধ্যেই অলিম্পিক ইভেন্ট শুরু হতে চলেছে। যাই হোক, পরের দিন সকালে দেখা যায় সেন্ট নদীর তীরে একটা বিশাল এরিয়া জুড়ে সাঁতারের প্রতিযোগিতার আয়োজন চলছে, এমনকি মেয়র নিজেও সেখানে উপস্থিত রয়েছে। একই সাথেই বিভিন্ন দেশ থেকে আসা সাংবাদিক এবং দর্শকরা ওই জায়গাটাকে ঘিরে রেখেছে। অন্যদিকে দেখা যায় সোফিয়া, আদিল এবং তাদের টিমের বাকি সদস্যরা ঠিক করে তারা পুনরায় ক্যাটাকম্বসের ভেতরে যাবে এবং সেখানে এক বিশাল বোম ব্লাস্টের মাধ্যমে সমস্ত শার্ককে একসাথেই মেরে ফেলবে। আর এই প্ল্যান মতোই সোফিয়া, আদিল ও তাদের সাথে আর এক অফিসার ক্যাটাকম্বসের জলের নিচে গিয়ে বোম ফিট করতে শুরু করে। তবে তারা যখন টর্চ অন করে তখন তারা দেখে তাদের মাথার ওপরে শত শত শার্ক ঘুরে বেড়াচ্ছে, আর মুহূর্তের মধ্যেই ওই শার্কগুলি তাদের এক অফিসারকে মেরে ফেলে। সাথে সাথেই সেখানে এক বিশাল বিস্ফোরণ হয়, যার কারণে বহু শার্ক সেখানেই মারা যায়। তবে সোফিয়া এবং আদিল কোনো রকমে ওই ক্যাটাকম্বস থেকে বেরিয়ে আসে, আর দেখা যায় ক্যাটাকম্বসের বাইরে আগে থেকেই দুজন অফিসার তাদের জন্য বোর্ড নিয়ে অপেক্ষা করছিল। সিন পুনরায় শিফট হলে দেখা যায় হুইসেল বাজার সাথে সাথেই বহু সাঁতারু একসাথে জলে ঝাঁপ দেয়, তবে তারা কেউ জানতো না এটাই হয়তো তাদের জীবনের শেষ সাঁতার। এদিকে দেখা যায় ওই বিস্ফোরণে বহু শার্ক মারা গেলেও লিলিথ কিন্তু তখনও জীবিত। তার আচার আচরণ আগের থেকে অনেক বদলে গেছে, তাকে দেখে স্পষ্ট বোঝা যায় সে এখন আগের থেকেও অনেক বেশি হিংস্র হয়ে উঠেছে। লিলিথ হঠাৎ করেই সোফিয়াদের রেস্কিউ করতে আসা সেই বোটের ওপর আক্রমণ করে এবং মুহূর্তের মধ্যেই দুজন অফিসারকে মেরে ফেলে। এরপর সে দ্রুত গতিতে ওই সাঁতারুদের কাছে চলে আসে। তারপর আর কি, মুহূর্তের মধ্যে পুরো সেন্ট নদীর জল রক্তে লাল হয়ে ওঠে। কেউ তার কাছ থেকে বেঁচে পালানোর সুযোগ পায় না। সেন্টের তীরে দাঁড়িয়ে থাকা দর্শকরাও এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে ওঠে এবং ভয়ে এদিকে ওদিকে দৌড়াতে শুরু করে। আর্মিরাও আর কোনো উপায় না পেয়ে লিলিথের ওপর গুলি চালাতে শুরু করে, আর এখানেই তারা সব থেকে বড় ভুলটা করে ফেলে। গুলির আঘাতে নদীর তলদেশে কয়েকশো বছর ধরে পড়ে থাকা মিসাইলগুলো অ্যাক্টিভ হয়ে যায়, যার কারণে পুরো সেন্ট নদী জুড়ে একটা বিশাল বিস্ফোরণ হয় এবং মুহূর্তের মধ্যেই পুরো প্যারিস জলের তলদেশে চলে যায়। সে কোনো রকমে আহত আদিলকে নিয়ে একটা উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে, আর তাদের চারিপাশে শত শত শার্ক ঘুরে বেড়াচ্ছে, যারা এখন পুরো প্যারিসে ছড়িয়ে পড়েছে এবং অনুমান করা যায় এভাবেই তারা ধীরে ধীরে পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে। আর এর সাথেই এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়।